ওয়েল, আগে আমরা যেটুকু করেছিলাম আর কি, তারপর থেকে আমরা ফার্দার এটাকে এক্সটেন্ড করছি। নাও ইন দিস ডিসকাশন আমরা সেন্টেন্স কিভাবে স্ট্রাকচার করতে হয় ইন সেন্স অফ ট্রান্সলেশন, এবং রেসপেক্টিভ অর্ডারে কিভাবে আমরা সেখানে ভোকাবুলারি ইম্পোজ করব, সেটা আমরা এখানে শিখছিলাম। এখন আমরা মোটামুটি ভাবে ছিলাম হচ্ছে এই জায়গাটাতে। এইবার এই যে তিনি খুব গরিব, এই হি ইজ ভেরি পোর, এটা আমাদের জায়গায় চলে এলো হচ্ছে এক্সট্রিম পভার্টি হ্যাজ এনগাল্ড হিম। এইবার তুমি এখানে যে কোনোটার সঙ্গে অ্যাবজেক্ট, গ্রেটফুল যা খুশি করো, কোনো সমস্যা নেই। তুমি তোমার মতন করে এখানে একটা সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করবে। স্ট্রাকচার তৈরি করার জন্য আমাদের ভোকাবুলারির প্রয়োজন। ভোকাবুলারি ইম্পোজ করার পরে আমাকে এনশিওর করতে হবে তার যে সেন্স বা মিনিং, এটা যেন কোনোভাবে কম্প্রোমাইজড না হয়, ইনিশিয়াল মিনিং যেন সেম থাকে। কিন্তু দিস ইজ নট অল, এটাই এখানে পুরো ব্যাপারটা যে শেষ হয়ে যায় এরকম নয়। লেটস ফাইন্ড আউট দ্য রিজন ওয়াই, কেন। যদি এরকম একটা সেন্টেন্স থাকে আমার কাছে, এটা খুব খারাপ বা এটি খুব খারাপ। এখন খেয়াল করে দেখবে যে সেন্টেন্সটাকে আমি যদি কমপ্লিট করার চেষ্টা করি, তাহলে এরকম দাঁড়াবে হচ্ছে এটি হয় খুব খারাপ, অধিকাংশ বাচ্চা লিখে আসবে দিস, বাট ইট ইজ ভেরি ব্যাড। একই সেন্টেন্স, আগের বার যা করেছিলাম এবারেও তাই করব, নতুন কিছু নেই এখানে। ইন দ্য ভেরি সেন্স, কেন কথাটা বললাম খেয়াল করে দেখো। এটা হচ্ছে প্রোনাউন, জিজ্ঞেস করলাম হাউ, উত্তর পেলে হচ্ছে খারাপ। অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভকে তুমি জিজ্ঞেস করছো হাউ মাচ, তার উত্তর পাচ্ছ হচ্ছে খুব। অ্যাডভার্ব, ঠিক এই স্ট্রাকচারটা এখানে লেআউটে দেওয়া আছে। তাহলে আগের বারের মতন করলেই হয়ে যায়, যে আমি এই পার্টটাকে সামনে নিয়ে এলাম, এটাকে পরে নিয়ে গেলাম, তাহলেই হয়ে যাওয়া উচিত। কিন্তু সেই থিওরিটা এখানে ম্যাচ করবে না। কেন করবে না, তার মূল কারণ হচ্ছে যে যদি এরকম হয় যে অ্যাডজেক্টিভ ফর্ম কনভার্টেড ইনটু নাউন, দেখবে বাবা আমরা খুব সহজে কিন্তু পোর এর ফর্ম হিসেবে পভার্টি পেয়েছিলাম। কিন্তু যখনই এটা এখানে ব্যাড, তখন কিন্তু এই ফর্মটা পাওয়া এতটা ইজি হবে না। নাও when this happens, তখন আমাদেরকে সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে হবে। কিরকম, আমি যদি এই সেন্টেন্সটাকে এভাবে দেখি, তাহলে এটাকে আমি খুব সহজে লিখতে পারি দিস ইজ ভেরি ব্যাড ফ্রম দ্য ওয়ে ইট অ্যাপিয়ার্স। এই দিস ইজটাকে কম্প্রোমাইজ করো, এটা এখানে করো হচ্ছে অ্যাজ। তাহলে ফাইনাল আউটপুট কি দাঁড়াচ্ছে? এবার তুমি যদি চাও তাহলে তুমি এখানে ব্যাডের জায়গাতে ডাল লিখতে পারো, সমস্যা নেই। তুমি যদি চাও তুমি এখানে স্কোয়ালিড লিখতে পারো।
কোনো সমস্যা নেই। প্রবলেম ইজ নট দি সিনোনিম, একটা ওয়ার্ড ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে দ্য স্ট্রাকচার দ্যাট উই হ্যাভ টার্নড আপ। যেটা দিয়ে সেন্টেন্স এতক্ষণ শেষ হচ্ছিল আমি সেটা দিয়ে সেন্টেন্সটাকে শুরু করলাম। দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি উই আর সাপোজ টু ডু। ভার্ব ট্রেডিশনালি বাচ্চারা এখানে ইজি করে আসবে, কিন্তু এটাকে এখানে করে দেওয়া হলো হচ্ছে অ্যাপিয়ার্স। এই পয়েন্টটা বোঝাটা খুব দরকার। তাহলে কেবলমাত্র পার্ট অফ স্পিচ চেঞ্জ হচ্ছে এরকম নয়, আমরা চাইলে যদি আমাদের মনে হয় তাহলে ভার্বের ফ্র্যাকশনও চেঞ্জ হতে পারে। এই কন্ট্রাকশন থেকে একটা ডাউট আমরা জেনারেট করে থাকি এই পার্টিকুলার স্ট্রাকচার থেকে, যে আগের বারের ক্ষেত্রে আমি খুব সহজে পোরকে পভার্টি করতে পেরেছিলাম, ব্যাডের ক্ষেত্রে আমার কাছে ইমিডিয়েট রেডিলি কোনো নাউন ফর্ম অ্যাভেলেবল নেই। যেহেতু রেডিলি কোনো নাউন ফর্ম অ্যাভেলেবল নেই, সেই জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচারটাকে এইভাবে ফ্লিপ করবো যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নিজের মতন থাকবে, অথচ সেন্টেন্সের আমি এই কম্পোনেন্টটা অ্যাড করব। প্রশ্ন তৈরি হতে পারে যে সেন্টেন্সটা তো আলটিমেটলি কমপ্লেক্স হয়ে গেল, তাহলে আমাকে দেয়া ছিল একটা সিম্পল সেন্টেন্স, আমি এটাকে এইভাবে কমপ্লেক্স করতে পারি? ইয়েস, দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল অন দিস। এক্ষেত্রে কোথাও বলে দেওয়া নেই, যেহেতু লেখাকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। নাও ইন অর্ডার টু ডু দ্যাট, ইন্ডিপেন্ডেন্ট করার স্বার্থে, যে কোনো লেখাকে ইন্ডিপেন্ডেন্ট করার স্বার্থে আমি আমার মতন করে স্ট্রাকচার চেঞ্জ করতে পারি। তার এক্সাম্পল নিয়ে কাজ করি আমরা ফার্দার। আমার কাছে এরকম একটা সেন্টেন্স দেওয়া আছে, ধরে নেওয়া যাক আমরা একটি আহত বাঘকে দেখলাম। এখন কথা হচ্ছে যে আমরা একটি আহত বাঘকে দেখলাম, সেন্টেন্সটা সরল বাক্য, সমস্যা নেই। আমি যদি চাই তাহলে আমি এই সেন্টেন্সটাকে সমস্ত রকম ভাবে লিখতে পারবো। উই স wounded টাইগার, আমি সিনোনিম নিয়ে মাথা ঘামাচ্ছি না, অনেক কিছু করা যেতে পারে, সেটা নিয়ে এখন এই মুহূর্তে আমার কনসার্ন নয়। এইবারে আবার খেয়াল করে দেখো জিনিসটা, আমার কাছে সেন্টেন্সের ফান্ডামেন্টাল স্ট্রাকচার যেটা ছিল সেটা হচ্ছে সিম্পলে রয়েছে, একটাই মাত্র ফাইনাইট ভার্ব অ্যাপ্লাই করেছি। ওয়্যার ইন দ্বিতীয় কেসে দেখো বাবা, দুটো ফাইনাইট ভার্ব অ্যাপ্লাই করেছি, মাঝখানে এসছে হচ্ছে হুইচ, বাংলায় বলে যেটি, কমপ্লেক্স সেন্টেন্স। পরেরটা দেখো ফাইনাইট ভার্ব রয়েছে দুটো এবং মাঝখানে আমি অ্যান্ড নিয়ে এসেছি, এখানে রয়েছে দ্যাট, বাংলায় বলে হচ্ছে সেটি। এখানে অ্যান্ড রয়েছে, কম্পাউন্ড সেন্টেন্স। প্রথমে সেন্টেন্সটা সিম্পল ছিল, বেসিক্যালি আমি যেমনটা ইচ্ছে আমি সেইভাবে স্ট্রাকচার নিতে পারবো, কোনো সমস্যা নেই। সেন্টেন্স অযথা বড় হচ্ছে ছোট হচ্ছে সেটা কনসিডারেশন হতে পারে, কিন্তু সবসময় আমাকে এই স্ট্রাকচারে লিখতে হবে এরকম ভাবার কোনো কারণ নেই। এবার চাইলে আমরা এখান থেকে ভেরিয়েশন তৈরি করতে পারি, রাইট? সেক্ষেত্রে আমরা একটা ভেরিয়েশন তৈরি করতে পারি, কিভাবে তৈরি করব সেটা খেয়াল করে দেখ। there is a problem in this sentence. প্রবলেমটা হচ্ছে এই জায়গাটায় যে আমি এতক্ষণ ধরে যেটা বারণ করছিলাম এই সেন্টেন্সে আমি ঠিক সেটাই করে বসেছি। খেয়াল করে দেখো বাবা, এখানে সেন্টেন্স শুরু হচ্ছিল আমরা থেকে,
আমরা যখনই সেন্টেন্সে ফ্রেম করছি তখন দেখো সেখানে সেম জায়গা থেকে সাবজেক্ট শুরু হচ্ছে, রাইট? তাহলে দিস ইজ কনসিডার্ড উইকনেস অন দ্য পার্ট অফ দিস সেন্টেন্স, তাহলে আমি যত্ন নিয়ে তৈরি করতে পারলাম না। এইবারে যদি এখানে লেখা থাকে উই স wounded টাইগার, তুমি শুরু করবে কোথা থেকে? এখান থেকে, তাহলে করো। টাইগার কিছু যদি মাথায় না আসে তাহলে সিম্পলি আস্ক করে ছেড়ে দেবে, হয়েছে? যদি আরেকটুখানি ইম্প্রোভাইজ করতে হয় তাহলে এখানে লিখে দাও কট আওয়ার অ্যাটেনশন, একই মানে। পয়েন্ট ইজ যে আমি শুরু করব এইখান থেকে, অ্যাপারেন্টলি সেন্টেন্সে যেটা অবজেক্ট হিসেবে আসছে বলে মনে হচ্ছে কনভেনশনালি চেষ্টা করো সেটাকে ফ্লিপ করে দিয়ে সেন্টেন্সটাকে একটা ইউনিক স্ট্রাকচার দেওয়া। নাও দ্য সেম হ্যাপেন্স ইন দিস টু কেসেস অ্যাজ ওয়েল, এই দুটো ক্ষেত্রেও একই জিনিস। দেখো এর মানে সেন্টেন্স ছিল কমপ্লেক্সে, আমায় কমপ্লেক্সই রাখতে হবে, কিন্তু আমি উই দিয়ে শুরু করতে পারবো না, তাহলে কি লিখবে? আবার কম্পাউন্ড সেন্টেন্স কি ছিল? তাহলে এটা এক্ষেত্রে আমি যদি চাই যে আমি শুরুতে এই পার্টটাকে রাখছি না, আমি টাইগার দিয়ে শুরু করব, তাহলে কি হবে? দেখো, তার মানে আমার পয়েন্ট হচ্ছে এটা যে প্যারেন্টলি যেটা দিয়ে শুরু হচ্ছে আমি শুধু সেই সাইড মানে সাইডটাকে শুধু ফ্লিপ করতে হবে আমাকে। এটা করার জন্য নেসেসারি যে ভোকাবুলারির প্রয়োজন সেটা করবে, এটাকে চেঞ্জ করতে হবে চেঞ্জ করবে, টুকটাক ইম্প্রোভাইজেশন যেটা করার করবে, কিন্তু ইনিশিয়াল লেভেল অফ স্ট্রেস যেটা যেটা এক্সামিনারকে বাধ্য করবে তোমার ওই খাতাটা পড়ার জন্য, তুমি সেই স্ট্রাকচারটা এখানে সবার আগে অ্যাপ্লাই করবে, রাইট? ধরে নেওয়া যাক, একটা সেন্টেন্স দেওয়া আছে এরকম,
আমাদের যাওয়া অনিবার্য ছিল। এখন এই অনিবার্যকে আমরা অধিকাংশ বাচ্চা জানি হচ্ছে কম্পালসারি। নাও ইফ এনিথিং ইজ কম্পালসারি, PEREMPTORY, peremptory, তো অব্লিগেটরি, তাহলে কম্পালসারি। সমস্যা হচ্ছে যে উভয় ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি খেয়াল করে যে এখানে সেন্টেন্স শুরু হয়েছিল আমাদের দিয়ে, আমি যে দুটো সেন্টেন্স লিখছি সেখানে একই রকম জিনিস দিয়ে আমরাও শুরু করছি। এইগুলো জেনারেলি এই ধরনের লেখা খুব একটা ইম্প্যাক্ট ড্র করতে পারে না। জেনারেলি অভিজ্ঞতা বলে এই ধরনের সেন্টেন্সগুলো খুব একটা বেশি ইম্প্যাক্টফুল হয় না। নাও হোয়াট ডু ইউ ডু দেন? তখন এই সেন্টেন্সটার বেস্ট ইম্প্যাক্ট তৈরি হতে পারে তখনই যখন দেখা যাবে এই সেন্টেন্সটাকে আমি কমপ্লেক্স করে দিচ্ছি। It was imperative that we went there. এই ইম্পারেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে, সিনোনিমাস টু দিস, এবং মাঝখানে আমি জোর করে একটা কমপ্লেক্স করার চেষ্টা করছি। উই ওয়েন্ট দেয়ার, আমাদের যাওয়াটা যেহেতু ছিল ফার্স্টে দেওয়া আছে, উই ওয়েন্ট দেয়ার। তাহলে এই দুটো সেন্টেন্সের ফ্রেমওয়ার্কে অ্যাপারেন্টলি ইজি বলে মনে হলো, দে আর মোস্ট প্রেডিক্টেবল। সব থেকে বেশি রেসপন্স হয়তো এই জায়গাতেই আসবে। তার বাইরে বেরোলে তোমাকে যদি মনে হয় যে ঠিক আছে এই দুটো খুব প্রেডিক্টেবল স্ট্রাকচার হয়ে যাচ্ছে, অধিকাংশ আমরা জেনারেলি বলি হোয়াট এভার দ্যাট কামস ফার্স্ট টু ইয়োর মাইন্ড, প্রথমবার যেটা মাথায় আসে জানতে হয় যে অধিকাংশ বাচ্চা তাই লিখছে, ওটাকে বাদ দাও। তারপরে যখন ইম্প্রোভাইজ করতে হবে তখন তোমাকে এরকম একটা স্ট্রাকচার ড্র করতে হবে। এবং দের ইজ নো হার্ম ইন দিস। তুমি চাইলে সিম্পলকে কমপ্লেক্স, কমপ্লেক্সকে কম্পাউন্ড, যা খুশি করতে পারো, কোনো সমস্যা নেই। মেক শিওর দ্য মিনিং রিমেন্স ইনট্যাক্ট, মিনিং যেন কোনোভাবে কম্প্রোমাইজ না হয়, যেন চেঞ্জ না হয়ে যায়। এটুকু যদি আটকাতে পারো তাহলে সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে তুমি যে কোনো রকম এক্সপেরিমেন্ট করতে পারবে, অ্যান্ড ইউ আর ওয়েলকাম। ধরো একটা অন্যরকম সেন্টেন্স দিই, তিনি এক সময় এখানে প্রায় আসতেন। তিনি এক সময় এখানে প্রায় আসতেন, এরকম একটা সেন্টেন্স দেওয়া আছে। নাও দিস সেন্টেন্স ইজ ইউনিক। তার কারণ হচ্ছে আসতেন হচ্ছে সেন্টেন্সের ফাইনাইট ভার্ব। তুমি একে প্রশ্ন করো when, এক সময়, where, এখানে, how frequently, প্রায়। খেয়াল করে দেখো অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি,
অধিকাংশ বাচ্চা লেগে পড়বে যে এদের অ্যাডভার্বের প্লেসমেন্ট কি অর্ডারে আসবে সেটা ঠিক করার জন্য। তারা চেষ্টা করবে কোনোভাবে এই সেন্টেন্সটাকে পিএফটিতে নেওয়ার। তারা অ্যাডভার্বের প্লেসমেন্ট নিয়ে অনেক বেশি কনসার্ন হয়ে যাবে। তুমি কোনটা নিয়ে হবে দেখো। দেখো এখানে দুটো কিওয়ার্ড দেওয়া আছে বোঝার সুবিধের জন্য। একটা হচ্ছে আসতেন, তুমি বুঝতেই পারছো ফাইনাইট ভার্ব রয়েছে হচ্ছে পাস্ট টেন্সে। আর এখানে দেখো একটা কিওয়ার্ড দেওয়া রয়েছে প্রায়। যদি কোনোভাবে পাস্ট হ্যাবিট এটাকে এস্টাবলিশ করতে পারো তাহলে তো সোনায় সোহাগা। ইউজ টুর সঙ্গে বের ইনফিনিটিভ এটা করে দিতে পারলেই সেন্টেন্স ঠিক হয়ে যাবে, তাই না? ইউজ টু কাম বা ভিজিট। অধিকাংশ বাচ্চা কিন্তু প্ল্যান করে বসে আছে, তারা ঠিক এই স্ট্রাকচারে লেখাটাকে এগোবে। কিন্তু ওই বললাম যে প্রেডিক্টেবল লেখার মধ্যে আলাদা করে নাম্বার পাওয়ার জন্য হয়তো তুমি স্ট্রাকচারালি ঠিক লিখে আসবে, কেউ তোমাকে ওখানে আটকাবে না, কেউ নাম্বারটা কেটে নিচ্ছে না ওখান থেকে, কেউ বাদ দিচ্ছে না। বাট প্রবলেম ইজ তুমি ভালো স্কোর করা থেকে ক্রমশ পিছিয়ে পড়বে, একটা অ্যাভারেজ নাম্বার নিয়ে আসবে। সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হয় যেটা, সেটা হচ্ছে দেখো এক সময় শুরুতে রয়েছে, আমি অ্যাডভার্বেল প্লেসমেন্ট কি বলেছিলাম যে শুরুতেও বসতে পারে শেষেও বসতে পারে। ওই নলেজটা এখানে অ্যাপ্লাই করো। তুমি লেখো ওয়ান্স, ওয়ান্স আপন আ টাইম, এখন আর কেউ লেখে না, এখন জাস্ট ওই ওয়ান্স লিখে ছেড়ে দেবে, পরেটা কমা দেবে, তাহলেই হবে। এখানে হি, অত্যন্ত সহজ সেন্টেন্স। টেনশনটা দেখো, একটা অ্যাডভার্ব নিলাম শুরুতে বসলাম, একটা অ্যাডভার্ব তুললাম এখান থেকে শেষে বসালাম, তাহলে একটা অ্যাডভার্ব তো বাকি থেকে গেল, সেটা কি করবো? কিচ্ছু না। সেন্টেন্সে যেখানে সবাই এটাকে ভার্ব করার চেষ্টায় লেগে আছে সেটাকে আমরা সিম্পলি এটাকে নাউন করে দিলাম। তাহলে ভার্ব যেটা হওয়ার কথা ছিল সেটাকে করেছি নাউন, এখানে অ্যাডভার্ব যেটা হওয়ার কথা ছিল সেটাকে নাউনের কোয়ালিফায়ার করে এই জায়গাটায় অ্যাডজেক্টিভ করে বসিয়েছি, আর এটাকে ভার্ব করে দিয়েছি। টেকনিক্যালি এটা ওয়াজ ভার্বের ইকুইভ্যালেন্ট হ্যাপেন টু বি করা আছে। হি ওয়াজ আ রেগুলার ভিজিটর হিয়ার, এটাকে হি হ্যাপেন টু বি আ রেগুলার ভিজিটর হিয়ার। তার মানে লোকজন এই হিউজ টু লিখতে লিখতে পাগল হয়ে যাবে, এক্সামিনারে হিউজ টু লিখতে লিখতে মানে পড়তে পড়তে পাগল হয়ে যাবেন, তুমি এসবের ধার ধারার দরকার নেই। ইউ আর সাপোজ টু কিপ দ্য মিনিং ইনট্যাক্ট সেন্টেন্সের। তো কোনো এক সময়তে তিনি এই জায়গার রেগুলার ভিজিটার ছিলেন। এবার তুমি যদি চাও তুমি রেগুলারকে ফ্রিকুয়েন্ট লেখো, তুমি যদি চাও তাহলে তুমি ভিজিটারকে কমিউটার লেখো, সেটা সমস্যা না। সমস্যা হচ্ছে যেটা টেকনিক্যালি আমরা বা অধিকাংশ বাচ্চা যেটাকে ভার্বের সোর্স হিসাবে দেখছে, তুমি সেটাকে নাউন করে দাও। যেটাকে অ্যাডভার্ব প্লেসমেন্ট নিয়ে লোকজন মাথা ঘামাচ্ছে, তুমি সিম্পলি এটাকে অ্যাডজেক্টিভ করে বসে আর দুটো অ্যাডভার্বকে দুটো সেন্টেন্সের দুটো এন্ডে রাখো, সেন্টেন্স একেবারে নতুন হয়ে আসবে। দিস ইজ হাউ ইট ইজ রিটন। রাইট? এতক্ষণ ধরে ধরো আমরা ফাইনাইট ভার্ব নিয়ে কথা বললাম। যদি আমি সেম সেন্টেন্সে একাধিক ভার্ব ইম্পোজ করার চেষ্টা করি তখন কিরকম দাঁড়াবে? ধরো একটা সেন্টেন্স দেওয়া আছে, সে লিখে লিখে বা লিখতে লিখতে যাই হোক ক্লান্ত হয়ে পড়েছে। একটা সেন্টেন্স দেওয়া আছে, খুব জটিল কঠিন কিছু না। সেন্টেন্সটা বাকিগুলোর থেকে আলাদা, মানে এরকম সেন্টেন্স তোমরা প্রচুর পাবে, বাকি সেন্টেন্সের থেকে আলাদা কেন? কারণ আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, এখানে নন ফাইনাইট ভার্ব আছে।
আচ্ছা, এবার তুমি ভেবে দেখো, তোমার ক্লাস 1-এর নলেজ অ্যাপ্লাই করো বাবা। নন ফাইনাইট ভার্ব বলতে তোমার মাথায় সবার প্রথমে যেটা চলে আসে, জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ। ঠিক, সবার প্রথমে এটা মাথায় আসে। প্রবলেম হচ্ছে যে অধিকাংশ বাচ্চা এটাকে ট্রান্সলেট করার সময়তে, যেহেতু সে শুরুতে জেনে রেখে দিয়েছে যে শুরুতে বসে হচ্ছে সাবজেক্ট, তারপরে ফাইনাইট ভার্ব বসে, তারপরে আদার্স, তাহলে ফাইনাইট ভার্ব যদি এখানে থাকে তাহলে নন ফাইনাইট ডেফিনেটলি এর পরে থাকবে, তাই না? তাহলে সে করবে কি, যে সেন্টেন্সের স্ট্রাকচারকে বাঁচানোর জন্য সে কি করবে, লিখবে হচ্ছে হি ইজ টায়ার্ড অফ রাইটিং। অধিকাংশ বাচ্চা এটা লিখে দিয়ে চলে আসবে, কারণ তাকে শুরুতে তো আমি বলে দিয়েছিলাম যে বাবা সাবজেক্টের পরে ভার্ব বসবে, বসলে সেন্টেন্স কমপ্লিট হয়ে যায়। তাহলে সেন্টেন্স কমপ্লিট করে ফেলবে সে, তারপরে যে পার্টটা এক্সেস রয়েছে সেটাকে সে পরে অ্যাড করে দেবে। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ মোস্ট অফ আস, রাইট? বেশিরভাগ বাচ্চা। তুমি একটুখানি বেসিক্স নিয়ে ভাবো। এখানে লেখা হচ্ছে জেরান্ড। জেরান্ড সম্পর্কে কি শেখানো হয়েছে? মডিফাইড। নাউন সম্পর্কে একটু আগে আমি কি ইনফরমেশন দিয়েছি? নাউন বসতে পারে সেন্টেন্সের সাবজেক্ট পজিশনে বা অবজেক্ট পজিশনে। এখানে অবজেক্ট পজিশনে বসে আছে, যেটা আমি তোমাকে লিখতে বারণ করছি কারণ অধিকাংশ বাচ্চা লিখছে। তাহলে তুমি কি করবে, তুমি এটাকে সাবজেক্ট পার্টে বসাবে, বসাও। তাহলে খেয়াল করে দেখো জিনিসটা, টেকনিক্যালি যেটা আমার কাছে সাবজেক্ট হয়ে আসছিল এতক্ষণ ধরে, সেটাকে আমি শেষের দিকে পাঠিয়ে দিয়েছি, অবজেক্ট করে পাঠিয়ে দিয়েছি। ভার্ব ইন্ট্রোডিউস করেছি, যেটাকে আমার কাছে অবজেক্ট হিসেবে আসছিল এতক্ষণ ধরে, সেটাকে আমি দিব্যি নিশ্চিন্তে সাবজেক্ট করে পাঠিয়ে দিয়েছি, নাউন। এবার তোমার যদি মনে হয় যে লিখে লিখে বলছে রিপিটেড অ্যাকশন, তাহলে এটা নাউন করা আছে যেহেতু, সেহেতু তার আগে আমরা চাইলে একটা অ্যাডজেক্টিভ বসাতেও পারি। তখন কি লিখবে, লেখো। কন্টিনিউয়াস লিখতে পারো, ইনসিস্টেন্ট লিখতে পারো, জাস্ট মানে পরপর আমরা এখান থেকে ধরো রিলেন্টলেস, এই অ্যাডজেক্টিভ লেখাই যায়, ঠিক আছে। আমি চাইছি না সিনোনিম অ্যাপ্লাই করতে এখানে আর। তো তো এবার সেন্টেন্সটা পড়ে দেখো, কন্টিনিউয়াস রাইটিং হ্যাজ মেড হিম টায়ার্ড বা হ্যাজ এক্সস্টেড। জাস্ট ইট ইজ জাস্ট দ্য আদার ওয়ে রাউন্ড। বুঝতে পারলাম কথাটা? তো দ্য আইডিয়া ইজ প্রেডিক্টেবল স্ট্রাকচার, যেটা সেটাকে তোমাকে আগে অ্যান্টিসিপেট করতে হবে, এবং তারপরে ইউ আর সাপোজ টু গেট আউট অফ দি নর্ম, মানে যেটা অধিকাংশ বাচ্চা করে আসছে, হোয়াট এভার দ্যাট কামস ফার্স্ট টু ইয়োর মাইন্ড, যেটাকে তোমার সহজ, ইজি, ডুয়েবল বলে মনে হচ্ছে, তোমার কাজ হবে হচ্ছে সেখান থেকে বেরিয়ে যাওয়া, বেরিয়ে গিয়ে স্ট্রাকচার নিয়ে এক্সপেরিমেন্ট করা। এইবারে আমি শুরুতে যে কথাটা বলেছিলাম সেটাতে আরেকবার ফিরে যাই, তাহলে এরকম দাঁড়াবে যে পিকিতে সরকার বইয়ের মধ্যে যে ফ্রেমওয়ার্কগুলো দেওয়া রয়েছে, যেগুলো সল্ট এক্সাম্পল হিসেবে যেগুলোকে দেওয়া রয়েছে, কিন্তু খেয়াল করে দেখবে ওর যখন ইংরেজিটা পড়তে যাবে দেখবে যে ওগুলো খুব কাঁচা হাতে ট্রান্সলেশন বলে মনে হচ্ছে। চেষ্টা করো এই স্ট্রাকচারগুলোকে অ্যাপ্লাই করে ওই লেখাগুলোকে রিক্রিয়েট করতে। মোটামুটিভাবে ধরে নেওয়া যেতে পারে যে এই পরীক্ষাগুলোর কোয়েশ্চেন হাইলি ইন্সপায়ার্ড, মোটিভেটেড ফ্রম দ্যাট বুক অনলি। তাহলে তোমার কাছে যদি একটা বেটার ভার্সন অফ রেসপন্স তৈরি করা থাকে, তাহলে পরীক্ষার সময় গিয়ে ওটাকে রেডিমেড অ্যাটেম্প্ট করাটা তোমার জন্য অনেক বেশি সুবিধা হয়ে যাবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আদারওয়াইজ স্ট্রাকচার এখান থেকে আরো প্রচুর রয়েছে, মানে ধরো আমরা সব মিলিয়ে প্রায় 30টা মতন এরকম ছোট ছোট স্ট্রাকচার পড়বো, বাট শুরু করার জন্য দিস ইজ পসিবলি অ্যান্ড প্রবাবলি ইনাফ। এটাকেই যদি বারবার বারবার করে রিভাইজ করো, থিংস উইল ফল ইন প্লেস, মানে তখন ব্যাপারটা
চর্চার মধ্যে চলে আসবে এবং তখন তুমি খুব সহজে এগুলোকে তৈরি করতে পারবে। আদারওয়াইজ এখানে এ পর্যন্তই, বাকিটা নিয়ে পরে কোনো একটা সেশনে কথা হবে।